একটি টাউন যেখানে রাস্তাগুলো গোলকধাঁধার মতো, সেখান থেকে কেউ সহজে বের হতে পারে না, আর রাত হলে বের হয়ে আসে কিছু ভয়ানক ক্রিয়েচার। কথা বলছি ফ্রম সিরিজের, যেটি রিলিজ হয়েছিল 2022 সালে। ডিরেক্ট করেছিল জন গ্রিফিন। যারা হরর মুভি পছন্দ করেন তারা এই সিরিজটিও পছন্দ করবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। টাউনের শেরিফ সন্ধ্যা হওয়ার আগে বেল বাজিয়ে সবাইকে সতর্ক করছে, আর সবাই সন্ধ্যা হওয়ার আগে তাদের বাসায় ফিরে যাচ্ছে, ঠিক যেমন পাখিরা সন্ধ্যা হওয়ার আগে তার বাসায় ফিরে যায়। টাউনে একটি মাত্রই ডাইনার ছিল, আর সেই ডাইনারটিও সন্ধ্যা হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। হসপিটালেও একটি পেশেন্ট রয়েছে, সেই পেশেন্টটিকেও বেসমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। টাউনের পোস্ট অফিসের বাহিরে একটি বোর্ড রয়েছে, আর বোর্ডটিতে লেখা রয়েছে 96টি রাত পেরিয়ে গিয়েছে কোনো দুর্ঘটনা ছাড়াই। সন্ধ্যা তো প্রায় হয়েই গিয়েছে, সবাই নিজ নিজ বাসায় চলে গিয়েছে। তো বারের মধ্যে একটি লোক ছিল ফ্র্যাঙ্ক নামে, সে এতটাই নেশাগ্রস্ত সে আর বাসায় যেতে পারে না। সেদিন রাতে সে বাড়ি ছিল। রাত তো হয়ে গিয়েছে, সবাই সবার বাসায় নিরাপদেই রয়েছে। তো ফ্র্যাঙ্ক নামে যে লোকটি রাতে বাসায় আসেনি তার পরিবারকে দেখানো হয়। তার একটি ছোট মেয়ে রয়েছে, মেগান যখন রাতে ঘুমাতে যায় তখন তার জানালায় কেউ একজন আসে আর তাকে বলে, জানালাটি খোলো, আমি তোমার দাদি। তখন ছোট বাচ্চাটি কিছু বুঝতে না পেরে জানালাটি খুলে দেয়। জানালার ওপাশে থাকা সেই মানুষটির চেহারা পরিবর্তন হয়ে একটি ক্রিয়েচারের রূপ নিয়ে নেয়, আর সিনটি এখানেই কাট হয়ে যায়। তো এখন সকাল হয়ে গিয়েছে, ফ্র্যাঙ্ক নামের লোকটি বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসলে শেরিফ তাকে বকাবকি শুরু করে, কারণ তার জন্যই গতকাল রাতে তার বাচ্চা এবং তার ওয়াইফ মারা গিয়েছে। গতকাল রাতে আমরা দেখেছি জানালা খোলার পরে একটি ক্রিয়েচার তাদের বাসার ভিতরে আসে। অবশ্যই সেটি কোনো ফ্রেন্ডলি ক্রিয়েচার তো না, সেই ক্রিয়েচারটি পুরো পরিবারকে সেখানেই হত্যা করে। শেরিফ ফ্র্যাঙ্ককে বলেছিল জানালাগুলো যেন পেরেক দিয়ে মেরে দেয়, যেন বাচ্চারা সেই জানালা খুলতে না পারে, কিন্তু সেই কাজটিও সে ঠিকমতো করেনি। তার ভুলের জন্য আজকে পুরো পরিবারটি একটি ক্রিয়েচারের শিকার হলো। এরপর দেখা যায় একটি পরিবার ভ্যাকেশনে বের হয়েছে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাদের সামনে একটি গাছ দেখা যায়। সেই গাছটি পুরো রাস্তাটি ব্লক করে রেখেছে। দেখে তো মনে হচ্ছে ঝড়ের কারণে রাস্তার মাঝখানে গাছটি পড়ে গিয়েছে। গাড়ি থামিয়ে তারা বের হয় দেখার জন্য। তারা যখন চারপাশটি দেখছিল হঠাৎ করে কিছু কাক এসে চিৎকার করা শুরু করে। প্রথমত রাস্তা বন্ধ, আবার কাকের হঠাৎ করে এমন চিৎকার করা, সবকিছু মিলিয়ে সেই পরিবেশটাই একটু ভার হয়ে যায়। এরপর তারা সবাই গাড়ি নিয়ে বের হয়ে যায় ফিরে যাওয়ার জন্য। আসলে সন্ধ্যা হওয়ার পরে টাউনের মধ্যে এমন কিছু ক্রিয়েচার ঘোরাফেরা করে যেগুলো মানুষকে হত্যা করে ফেলে। এর জন্য এই টাউনে দুই ধরনের কলোনি রয়েছে। একটি কলোনি যেটাতে তাদেরকে পার্সোনালভাবে বাসা দেওয়া হয়, আর একটি কলোনি যেখানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করে, অর্থাৎ সবাই একসাথেই বসবাস করে। সেই কলোনিটি চালায় ডোনা নামে একজন মহিলা। আসলে এই ক্রিয়েচারগুলো মানুষকে নানাভাবে ম্যানিপুলেট করে, আর তাদের সবার বাসায় একটি করে পাথর রয়েছে, যে পাথরের কারণে সেই ক্রিয়েচার ভিতরে আসতে পারে না। কিন্তু কোনোভাবে যদি ক্রিয়েচারগুলো ভিতরে চলে আসে তাহলে সেখানে থাকা সকলকে তারা হত্যা করে ফেলে। এই টাউনের সকলেই একটি গোলকধাঁধার মধ্যে ফেসে গিয়েছে। তারা যে রাস্তা দিয়েই বের হওয়ার চেষ্টা করুক না কেন, ঘুরে ফিরে এই টাউনেই ফিরে আসে। এই গোলকধাঁধা শুরু হয় সেই গাছটি দেখার পরেই। যে পরিবারটি ফিরে যাওয়ার চেষ্টা করছিল সেই পরিবারটি ঘুরে ফিরে আবার টাউনেই চলে আসে। ভিডিওর সামনে তাদের নামগুলো আমি বলে দিব, এর জন্য আগে নামগুলো বলছি না। শেরিফ আর টাউনের বাকি মেম্বাররা ফ্র্যাঙ্কের পরিবারকে শেষ বিদায় দিচ্ছিল, আর তখন তারা দেখে সেই পরিবারটি জিম ভ্যান থেকে নেমে টাউনের লোকদের সাথে কথা বলতে চায়, কিন্তু টাউনের লোকরা কোনো কথা বলে না। তখন সে শেরিফের সাথে কথা বলে। আসলে তারা তো রাস্তা খুঁজে পাচ্ছে না, তো শেরিফকে সে জিজ্ঞাসা করে হাইওয়েটা কোন দিকে। তখন শেরিফ বলে তাদেরকে সোজা চলে যেতে, তাহলে তারা হাইওয়ে খুঁজে পাবে। শেরিফ টাউনের ব্যাপারে কোনো কথা তাদেরকে বলে না, কারণ এখন যদি তাদেরকে এই টাউনের ব্যাপারে অদ্ভুত কথাগুলো বলা হয় তাহলে কিন্তু তারা বিশ্বাস করবে না। তারা তো মনে করবে টাউনের লোকজন পাগল। জিম তো তার পরিবারকে নিয়ে সোজা যাচ্ছিল, তো সোজা যেতে যেতে সে আবারও ঘুরে সেই টাউনের মধ্যেই চলে আসে। তারা আবারও চেষ্টা করে সেই টাউন থেকে বের হওয়ার, কিন্তু তারা যতই রাস্তা পার করুক না কেন তারা ঘুরে ফিরে সেই টাউনের ভিতরে আবারও ফিরে আসে।
রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের সামনে হঠাৎ করে একটি গাড়ি চলে আসে আর তখনই তাদের ভ্যানটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে শেরিফ রাস্তায় কাটা বিছিয়েছে, তারা যদি আবারও ব্যাক করে তাহলে যেন ভ্যানটির চাকা নষ্ট হয়ে যায়। আরেকটি কালো গাড়ি ছিল, সেটিও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেখান থেকে একজন বের হয়ে শারিফের কাছে চলে আসে সাহায্যের জন্য, আর সে বলে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। কালো গাড়িতে আরও একজন ছিল। শারিফ তাকে দেখে বুঝতে পারে সে নেশা করেছে, তাই তখন তার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে সামনে চলে যায় জিমের পরিবারকে সাহায্য করার জন্য। ভ্যান উল্টে যাওয়ার পরে জিম আর তার পরিবার সেখানেই আটকে গিয়েছে। জিম আর জুলিয়ে তো ঠিক রয়েছে, কিন্তু টেবিথা অজ্ঞান হয়ে গিয়েছে আর ইথানের পায়ে একটি রড ঢুকেছে। শেরিফ ভ্যানের ভিতরেই আসে তাদেরকে সাহায্য করার জন্য। তাদের হাতে বেশি সময় নেই, সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে আর সন্ধ্যা হওয়ার পরে সেই ক্রিয়েচারগুলোও চলে আসবে। ক্যানি কিছু লোককে নিয়ে অ্যাক্সিডেন্ট স্পটে চলে আসে। অ্যাক্সিডেন্ট স্পটে আসলেই তারা শুরুতেই জেটকে দেখতে পায় হ্যান্ডকাপ লাগানো অবস্থায়। তখন ক্রিস্টি তার চেক আপ করলে সে বুঝতে পারে জেট নেশার ঘরে রয়েছে, যার জন্য সে এমন আচরণ করছে, কিন্তু সে ঠিক রয়েছে। সবাই মিলে জুলিয়ান আর টেবিথাকে তো বের করতে পেরেছে, কিন্তু জিম আর ইথানকে বের করতে পারছিল না। ইথানের পায়ে একটি রড ঢুকে গিয়েছে আর সেটি বের করতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাদের কাছে সময় রয়েছে মাত্র 40 মিনিট। এরপরে সন্ধ্যা হয়ে যাবে। তখন শেরিফ আর ক্রিস্টি সিদ্ধান্ত নেয় তারা রাতে এই ভ্যানের মধ্যেই থাকবে। যেহেতু তাদের সময় লাগবে, তারা সময় মতো টাউনে পৌঁছাতে পারবে না, তাই শেরিফ তার সাথে একটি পাথরও নিয়ে এসেছিল, যে পাথরটি সারা রাত সেই ক্রিয়েচার থেকে তাদেরকে প্রোটেক্ট করবে। জেটের সাথে যে ছেলেটি রয়েছে তাকে তো হসপিটালে ঠিকঠাক মতো পৌঁছে দেওয়া হয়েছিল, হসপিটালে তার চিকিৎসা করা হচ্ছিল আর সারা সেই দায়িত্ব ছিল, কিন্তু সারা সেই ছেলেটিকে হত্যা করে। সারার আচরণ শুরু থেকেই অদ্ভুত ছিল। এই কাজটি সে কেনই বা করলো আর তার সাথে কি হচ্ছে এটি আমরা সামনেই জানতে পারবো। শেরিফ তো জিমকেও বের করে ফেলেছে ঠিকঠাক মতো। রাতে জঙ্গলে থাকা একদমই ঠিক হবে না, এটি খুবই বিপজ্জনক। টেবিথা আর জুলিয়াকে টাউনে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু তারা টাউনের লোকগুলোকে একদমই ভরসা করে না, তাই এখানে শুধু জিম তাদের সাথে থাকবে। সন্ধ্যা এবার হয়েই যায়। ভ্যানে কাপড় দিয়ে পুরোপুরি ঢেকে দেয়, যেন ক্রিয়েচারগুলো বাহির থেকে তাদের দেখতে না পারে। আর সেই পাথরটি ভ্যানের মধ্যে লাগিয়ে দেয়। ক্যানি এবং বাকি লোক টাউনে ফিরে যাচ্ছিল। রাস্তায় বিছানো সেই কাঁটাগুলোর কথা তো মনে রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটি সেই কাঁটাগুলোর উপর দিয়ে চলে যায় আর তখনই সেই গাড়ির চাকাগুলো নষ্ট হয়ে যায়। গাড়ি তো আর চলবে না, তাই তারা কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে। অন্যদিকে শেরিফের কাজ দেখে জিম তো বুঝতেই পারছে না শেরিফ এগুলো কি করছে আর এখানে বিপদই বা কিসের। তখনই শোনা যায় দূর থেকে সেই ক্রিয়েচারগুলোর ডাক। ক্রিয়েচারগুলো আস্তে আস্তে ভ্যানের দিকে এগিয়ে আসতে থাকে। সেগুলো দেখতে মানুষের মতোই ছিল। দেখতে দেখতে তারা পুরো ভ্যানটিকে ঘিরে ফেলে আর এখানেই শেষ হয়ে যায় ফার্স্ট এপিসোড। শেরিফ, ক্রিস্টি, জিম, ইথান তারা তো ভ্যানে ছিল। ভ্যানের বাহির থেকে কেউ একজন বলছিল, দরজাটি খোলো, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। জিম এটি বিশ্বাসও করে, সে মনে করছে যে আসলেই কেউ তাদেরকে সাহায্য করার জন্য এসেছে। ক্রিস্টি, শেরিফ তারা তো জানে এটি ক্রিয়েচারের কাজ। তখন জিম দরজাটি খুলতে গেলে শেরিফ তাকে বাধা দেয়। অন্যদিকে কেনি আর বাকি লোকেরা যখন টাউনে ফিরছিল তখন রাস্তার মধ্যেই জেট অজ্ঞান হয়ে যায়। তখন কেনি আর ফাদার জেটকে কাঁধে নিয়ে কলোনি হাউসের দিকে চলে আসে। তারা সবাই কলোনি হাউসের গেটে এসে দরজা খুলতে বলে, কিন্তু কলোনি হাউসের ভিতরে যারা ছিল তারা তো মনে করছে এগুলো কোনো ক্রিয়েচার। সেই ক্রিয়েচারগুলোও কিন্তু সেই দরজার সামনে চলে আসে আর একটু হলেই তাদেরকে হত্যা করে ফেলতো। তখনই ডোনা এসে দরজাটি খুলে তাদেরকে তাড়াতাড়ি করে ভিতরে ঢুকিয়ে নেয়। ভিতরে ঢোকার পরে টেবিথা আর জুলিয়ের হাত তারা বেঁধে দেয়। জেটকেও অন্য রুমে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে রাখা হয়। টেবিথার সাথে ডোনা কথা বলতে বসেছে। ডোনা তাকে বলে, টাউনের সবাই এই পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছে, তার এটি প্রথম রাত, তাকে অবশ্যই সাবধান থাকতে হবে। জুলিয়াকে অন্য রুমে বেঁধে রেখেছিল। তখন ভিক্টর চলে আসে সেই রুমে খাবার নেওয়ার জন্য। ভিক্টর জুলিয়ার সাথে কথা বলছিল, কিন্তু জুলিয়ার ভিক্টরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ভিক্টর ছোট থেকে এই জায়গায় আটকে ছিল, স্বাভাবিকভাবে এই জায়গায় বড় হয়েছে। এখানে থাকা মানুষগুলোকে দেখে জুলিয়া তো ভয় পাচ্ছে, কারণ তারা আসার পর থেকে তাদেরকে বেঁধে রেখেছে, আবার তাদের উপরে বন্দুক ধরেও রেখেছে।
কলোনি হাউসে ফাতেমা নামে একটি মেয়ে ছিল। ফাতেমা এসে ভিক্টরকে সেখান থেকে চলে যেতে বলে। ফাতেমা জুলিয়াকে একটু শান্ত করার জন্য তখন তার হাতটি খুলে দেয় এবং একটি রুমে নিয়ে যায়। সেই রুমে গেলে দেখা যায় সেখানে অনেক পেন্টিং রয়েছে। এই পেন্টিংগুলো করেছে অ্যালিস। অ্যালিস হচ্ছে এই টাউনের শেরিফের ছেলে। তার বাবার সাথে তার সম্পর্কটা বেশি একটি ভালো নেই। ক্রিস্টি চেষ্টা করছে ইথানকে সুস্থ করার, তার পা থেকে সেই রডটি বের করার, কিন্তু এটি তো এত সহজ না। ক্রিয়েচারগুলো আবার ভ্যানের উপরে উঠে শব্দ করা শুরু করে। তাদের আসলে ভয় দেখাচ্ছে, যেন তারা ভয় পেয়ে কোনো একটি ভুল কাজ করে। সেই ক্রিয়েচারগুলোকে বন্দুক দিয়ে হত্যা করাও সম্ভব না। এর আগে তারা চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি। যাই হোক, ফাইনালি তারা সবাই মিলে চেষ্টা করে এথেনের পায়ে থেকে সেই জিনিসটা বের করে ফেলে। সিন হসপিটালে শিফট হলে সারাকে দেখা যায়। সারা তো একজনকে হত্যা করেছে, আর একটি কোনায় সে বসে বলছিল এই কাজটি আমি আর করতে পারবো না, কিন্তু কেউ একজন তাকে বাধ্য করছিল এই কাজটি করার জন্য। তাকে দেখে মনে হচ্ছিল তার ব্রেনের মাধ্যমে সেই খারাপ শক্তিটি তার সাথে কথা বলছিল। সারা তো কাউকে হত্যা করতে চায় না, কিন্তু এই খারাপ শক্তিটি তাকে বাধ্য করছে মানুষকে হত্যা করার জন্য। ক্যানির বাবাও হসপিটালেই থাকতো। আসলে ক্যানি ও তার মা তার বাবাকে সেই হসপিটালেই রেখেছিল, কারণ তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে, যেটি মানুষের বৃদ্ধ হলে হয়। ডক্টররা বলেছিল তার বাবার দ্রুত স্মৃতিশক্তি চলে যাচ্ছে, তাকে যেন বেডের সাথে বেঁধে রাখা হয়, কিন্তু তারা সেটি করেনি। তো একদিন রাতে তার বাবা বাসা থেকে বের হয়ে যায়। তারা আসলে সেদিন বুঝতেও পারেনি তার বাবা যে বাড়িতে নেই। বাসা থেকে বের হওয়ার পরে সে একটি বাসে উঠে যায়। বাসে উঠে অন্য শহরে চলে যায়। আসলে তার স্মৃতিশক্তি না থাকার কারণে সে কখন কি করছে তার এই জ্ঞানটুকুও ছিল না। এরপর তারা যখন খুঁজে পায়, তার মা তার বাবাকে অনেক বকাবকি করে। ক্যান তখন মনে করত তাকে জীবন আরেকটি চান্স দিয়েছে সবকিছু ঠিক করার জন্য। তারা যখন বাসায় ফিরছিল তখনই সেই গাছটি সামনে আসে, আর তখন তারা সবাই এই টাউনে আটকা পড়ে যায়। আবার টেবিথাকে ডোনা বোঝানোর চেষ্টা করছিল। তারপর সে বলে সে এই জায়গাটিতে কিভাবে ফেসে গিয়েছে। তার বোন আর সে একদিন শিকার করতে বের হয়েছিল। তারপর সেই গাছটি আর সেই কাকগুলো তারা দেখতে পায়। তারপর তারা সেই টাউনেও চলে আসে। তো সেই টাউনে তারা রাতে থাকতে চাচ্ছিল না, কারণ তারা যে শিকারটা করেছে সেটার মাংসগুলোও তো নষ্ট হয়ে যাবে। তাই তারা এখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছিল। তারা যতক্ষণে বের হবে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সেই ক্রিয়েচারগুলো রাস্তার মধ্যেই ছিল। একটি ক্রিয়েচার তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। তখন তার বোন বাহিরে বের হয়ে সেই ক্রিয়েচারটিকে সেখান থেকে সরতে বলে, কিন্তু সেই ক্রিয়েচারটি তার বোনকে সেখানে হত্যা করে ফেলে। কি হয়েছে বুঝতে না পেরে ডোনা অন্যদিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি জায়গায় লুকিয়েছিল। এভাবে সে এই জায়গায় সারভাইভ করেছে। এই ক্রিয়েচারগুলো তো কোনো সাধারণ ক্রিয়েচার না, কারণ সে যখন শিকার করে তখন তার ভিকটিমকে কিন্তু টর্চার করে, আর অন্যান্য ক্রিয়েচারগুলো কিন্তু ডিরেক্টলি তার ভিকটিমকে মেরে ফেলে। আর ডোনা এখানে 3 বছর ধরে আটকে রয়েছে। অন্যদিকে ক্রিস্টি ইথানের চিকিৎসা করছিল। ক্রিস্টি তো কোনো ডক্টর না, সে আসলে মেডিকেল স্টুডেন্ট। তার পড়াশোনা সে এখনো কমপ্লিট করতে পারেনি। ইথান অনেকটাই সুস্থ হয়েছে, তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরলে সে তার বাবাকে বলে সে একটি স্বপ্ন দেখেছে। সারা হসপিটালে এমন কিছু করার পরে সে তো একদমই ভালো নেই। তার ভাই তার কাপড় চোপড় দেখে বুঝতে পারে তার বোন এমন কিছু করেছে যেটি করা একদমই উচিত না। অন্যদিকে হসপিটালে দেখা যায় ক্যানির বাবা ভয় পাচ্ছিল। তার কাছে আজকের রাতটি হসপিটালে ভয়ঙ্কর মনে হচ্ছে। নার্স ক্যানির বাবাকে ঘুম পাড়িয়ে উপরে চলে আসে সেই লোকটিকে দেখার জন্য, আর উপরে আসলেই দেখতে পায় সেই লোকটিকে কেউ মেরে ফেলেছে। আর সেখানে একটি দরজা কেউ খুলে রেখেছিল। এটি অবশ্যই সারার কাজ। এরপর তো বোঝাই যাচ্ছে সেখানে আর কেউই বাঁচবে না। ভ্যানের দিকে সিন শিফট হলে দেখা যায় একটি ক্রিয়েচার হঠাৎ করে জানালা দিয়ে ঢুকে পড়েছে, আর তখনই ক্রিস্টির ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটি ক্রিস্টির স্বপ্ন ছিল। ইথান এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, আর সকালও হয়ে গিয়েছে। তাদের এই ভয়ানক রাতটি শেষ হয়ে যায়। এখন বোঝাই যাচ্ছে ভ্যান অথবা গাড়ি সেই জায়গাগুলোতেও পাথর কাজ করে, অর্থাৎ প্রোটেকশন দেয়। ভোর হতেই টাউন থেকে ক্যানি, ফাদার, টেবিথা, জুলিয়ে তারা চলে আসে সেই অ্যাক্সিডেন্টের জায়গায়। এসে দেখে সবাই ঠিক রয়েছে, কারো কিছু হয়নি।
সারা তার ভাইকে বলছে সেই ক্রিয়েচারগুলো তার ব্রেনের মাধ্যমে কথা বলে। সে বলে দেয় সারার কী কী করা উচিত, কিভাবে তার হত্যাটা করা উচিত। এর জন্য কিন্তু আমরা দেখেছিলাম সারা যখন হসপিটালে সেই লোকটিকে হত্যা করেছিল তখন সে এমনভাবে হত্যাটা করেছিল দেখে মনে হচ্ছিল সেই ক্রিয়েচারগুলোই তাকে মেরে ফেলেছে। আর সেই ক্রিয়েচারগুলো তাকে বলেছে যদি সে এই কাজটি করে তাহলে তারা বাড়ি ফিরে যেতে পারবে। অবশ্যই সারাকে সেই ক্রিয়েচারগুলো এসব বাজে কাজ করার জন্য ম্যানিপুলেট করছে। এই ক্রিয়েচারগুলো মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে পারে, আর কার কী দুর্বলতা তারা সেটাও জানতে পারে। ক্যানি আর বাকিরা হসপিটালে আসে। হসপিটালের দরজাটি খোলা ছিল। এটি দেখে ক্যানি ভিতরে চলে যায়, আর ভিতরে বেসমেন্টে যেতে সে দেখতে পায় তার বাবার মৃতদেহ। আর জিমের পরিবারটি সেই কলোনি হাউসে এক রাতের জন্য থাকবে। ইথান যখন উপরে ড্রয়িং করছিল তখন সে জানালা দিয়ে বাহিরে তাকালে সেখানে একটি ছোট বাচ্চা দেখতে পায়, যে বাচ্চাটি সাদা কাপড় পরা ছিল। এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় এপিসোড। তৃতীয় এপিসোডের শুরুতে দেখা যায় গভীর রাতে জেটের ঘুম ভেঙেছে, আর সে বুঝতে পারছে না সে কোথায় আছে আর তার সাথে কী বা হচ্ছে, তাকে কেন বেঁধে রাখা হয়েছে। তখন ডোনা এসে তাকে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেয়। সকাল হয়ে যায়, শেরিফকে দেখানো হয় সে ফ্র্যাঙ্ককে জেলে বন্ধ করে রেখেছে, আজকে রাতে তাকে শাস্তি দেওয়া হবে। ফ্র্যাঙ্ক নিজেও রিগ্রেট করছে তার পরিবারের সাথে এমন কাজটি করার জন্য, তার জন্যই তো তার পরিবারটি মারা গেল। শেরিফকেও টাউনের ভালোর জন্য তাকে স্ট্রিক্ট থাকতেই হবে, রুলস রেগুলেশন বানাতেই হবে। তারা যদি এই কাজটি না করে তাহলে মানুষ রুলস রেগুলেশন মানবে না, আরও বিপদ বেশি হয়ে যাবে। জেডকে তো ক্রিয়েচারের ব্যাপারে ডোনা গতকাল রাতেই বলেছে, এখনও তাকে বোঝাচ্ছে, কিন্তু জেড এগুলো কিছুই বিশ্বাস করছে না। সে তো মনে করছে এখানে তারা কোনো একটি নাটক করছে। তো সে বাহিরে বের হয়ে একটি মেয়ের কাছ থেকে সাইকেল নিয়ে বের হয়ে যায় টাউনটি ঘুরে দেখার জন্য। অন্যদিকে ইথান রুমে শুয়েছিল, সেই বাচ্চাটিকে সে আবারও দেখতে পায়। বাচ্চাটি তাকে দেখে হাসছিল। এর মধ্যে ইথানের মা টেবিথা চলে আসে। সে এসে ইথানের সাথে গল্প করে, এরপর চলে যায় ইথানের জন্য নাস্তা রেডি করার জন্য। সেই বাচ্চাটি কিন্তু সেখানে এখনও ছিল। এই বাচ্চাটিকে অন্য কেউ দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র ইথানে তাকে দেখতে পাচ্ছিল। তখন ইথান তাকে হাত লাড়িয়ে হাই দিলে সেই বাচ্চাটিও তাকে হাই দেয়। কেনি আর তার মাকে দেখতে পারি। আসলে সারা আর কেনির মা সেই ডাইনারে কাজ করতো, সবার জন্য তারা খাবার বানাতো। কেনির মা মনে করছে সে যদি তার বাবার সাথে গতকাল রাতে হসপিটালে থাকতো তাহলে আজকে তার এই দিন দেখতে হতো না, কিন্তু এটা তো সম্ভব না। সে যদি সেখানে থাকতো তাহলে কেনি তার মাকেও হারিয়ে ফেলতো। এগুলো বলতে গিয়ে কাচের গ্লাসটি নিচে পড়ে ভেঙে যায়, আর কাচের গ্লাসটি যখন পরিষ্কার করতে যায় তখন তার হাতটি কেটে যায়। তখনই সারা এসে তাকে সাহায্য করে। টাউনের সবাই বেসিক যে খাবারগুলো প্রয়োজন সেগুলো মেটানোর জন্য নিজেরাই কৃষিকাজ করে। কলোনিতে জিম, টেভিথা তাদের বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছিল। তখনই ডোনা এসে তাদেরকে বলে তাদের সাথে কোনো জরুরি কথা আছে। ফাদার এসেছে তাদের সাথে কথা বলার জন্য। তারা কোন কলোনিতে থাকবে সেটাই চুজ করবে। তারা চাইলে এই কলোনিতেও থাকতে পারে, আবার তারা চাইলে টাউনেও থাকতে পারে, কিন্তু টাউনে তাদেরকে আলাদাভাবে একটি বাসা দেওয়া হবে। তারা তো টাউনটি এখনো ঘুরে দেখেনি, তাই ফাদার এসেছে তাদেরকে টাউনটি ঘোরানোর জন্য। জেড টাউন ঘুরতে ঘুরতে ডাইনারে চলে আসে। সারাকে তার ভাই নেথান নিতে এসেছিল, কারণ গতকাল রাতে এমন একটি ঘটনা ঘটার পরেও সারা আবারও কাজে এসেছে, আর সে যদি কাজে না আসতো সবাই সন্দেহ করত। এখানে যে ক্রিয়েচারগুলো রয়েছে তারা তো বাচ্চাদের সহজে ম্যানিপুলেট করতে পারে, ম্যানিপুলেট করে তারা বাসায় চলে আসতে পারে। আর এখানে মানুষগুলো এমনভাবে চলছে যেন কিছুই হয়নি, আসলে তারা বাস্তবতা মেনে নিয়েছে। টাউনে একটি বক্স রয়েছে, এই বক্সটা তারা সবাই মিলে তৈরি করেছে। যদি কারো রুলস ভাঙার কারণে অন্য কারো জীবন চলে যায় তাহলে শাস্তিস্বরূপ তাকে পুরো রাত সেই বক্সের মধ্যেই রাখা হবে। বক্সটি এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, কিন্তু আজকে রাতেই এটি ফ্র্যাঙ্কের জন্য ব্যবহার করা হবে। ফাদার টেভিথা এবং জিমকে নিয়ে এসেছে বাড়ি দেখানোর জন্য। ফ্র্যাঙ্কের পরিবার যে বাড়িটিতে মারা গিয়েছিল সেই বাড়িটিকে রিইউজ করা হবে, অর্থাৎ টেভিথা এবং জিমকে এই বাড়িটি দেওয়া হবে। টাউনে থাকা কোনো জিনিসই তারা নষ্ট করে না, ছোট থেকে ছোট জিনিসগুলো তারা কাজে লাগানোর চেষ্টা করে। মেডিকেল ফ্যাসিলিটি তো এখানে বেশি একটা নেই, যে গাড়িগুলো এখানে আসে সেই গাড়ির থেকে যা কিছু পায় তারা সেগুলো পর্যন্ত স্টোর করে রাখে যেন পরে সেটি ব্যবহার করা যায়। তো ফাদার টেভিথা এবং জিমকে মেগানের রুমটি দেখায় যেখানে সেই দুর্ঘটনা ঘটেছিল। তারা এটি দেখার পরে টেভিথা এখানে থাকতে চায় না, কিন্তু জিম বুঝতে পারে তাদের কাছে আর কোনো উপায় নেই, তাদেরকে এখানেই থাকতে হবে।
কেননা জিম কিন্তু শুনেছে সেই ক্রিয়েচারগুলোর ডাক, আর সে এই টাউনের লোককে বিশ্বাসও করে। ফ্র্যাঙ্ক শেষবারের মতো মেগানের পছন্দের জায়গায় যায়। আবার জেড, সে তো মনে করছে সে কোনো স্বপ্ন দেখছে। এই টাউনের লোকেরা গরু, মুরগি আর বাকি যে প্রাণীগুলো রয়েছে তারা এগুলো আসলে জঙ্গল থেকে পায়। এগুলো কোথা থেকে আসে সেটা তারা নিজেরাও জানে না। এর মানে এই টাউনে তো এমন কিছু রয়েছে যারা চায় না এই মানুষগুলো মারা যায়। যে ডাইনার থেকে বাহিরে চলে যায় কোনো ক্লু খোঁজার জন্য, এমন কোনো কিছু হয়তোবা যেটা তাদেরকে বাহিরে বের করতে সাহায্য করবে। কলোনি হাউসে ভিক্টর কোনো কাজ করছিল, তখন এথান চলে আসে তার সাথে কথা বলার জন্য। এথান তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলে ভিক্টর তার সাথে তেমন একটা কথা বলে না, কারণ সে যদি তার সাথে এখন কথা বলে তার বাবা মা এসে ভিক্টরের নামে কমপ্লেন করবে আর ডোনা তাকে শাস্তি দিবে। ইথান তখন ভিক্টরের কাছে সেই ছোট ছেলেটির ব্যাপারে কথা বলে। তাকে সবসময় কলোনির আশেপাশে দেখা যায়, কিন্তু ভিতরে কখনো তাকে দেখা যায়নি। ভিক্টর তখন তার সিক্রেট বলে। সে বলে সে জানার চেষ্টা করছে এই গাছগুলো কি চলাফেরা করে। সে তো এই ব্যাপারে এখনও জানতে পারেনি। তখন জুলিয়ে এসে ইথানকে নিয়ে যায়। যাওয়ার আগে ভিক্টর ইথানকে বলে সে যদি সেই ছেলেটিকে আবারও দেখতে পায় সেই ছেলেটিকে যেন বলে ভিক্টর তাকে হাই বলেছে। যে টাউন থেকে একটু দূরে আসলে একটি আন্ডারগ্রাউন্ড দেখতে পায়, আর সেই আন্ডারগ্রাউন্ডের ভিতরে একটি রুম ছিল। সেই রুমটিতে গেলে একটি মৃতদেহ দেখা যায়, আর সেই মৃতদেহটি হঠাৎ করে চিৎকার করে ওঠে। জেড নিচে পড়ে যায়, আর উপরে তাকালে একটি স্যাম্বল দেখতে পায়, অর্থাৎ একটি চিহ্ন। জেড এটি দেখে মনে করছে সে একটি ক্লু খুঁজে পেয়েছে। অন্যদিকে শেরিফ গিয়েছে চার্চে প্রে করার জন্য। তখন তার সাথে ফাদারের দেখা হয়ে যায়। শেরিফ ফ্র্যাঙ্ককে শাস্তি দিতে চাইছে না, কিন্তু এর আগে ফ্র্যাঙ্ক এই কাজগুলো বারবার করেছে। শেরিফ তাকে ওয়ার্নিং দিয়েছে, ফ্র্যাঙ্ক সেটি শোনেনি। ফ্র্যাঙ্ককে যদি এখন শেরিফ শাস্তি না দেয় তাহলে টাউনের মেম্বাররা কিন্তু রুলস রেগুলেশন আর মানতে চাইবে না। শেরিফ তো এসেছিল ফাদারের সাথে এই ব্যাপারটি ডিসকাস করতে। সে ভেবেছিল ফাদার হয়তো বা তাকে এই কাজটি করতে না করবে, কিন্তু ফাদার তো এই কথাটি বলে না। শেরিফ কোনো উপায় না পেয়ে ফ্র্যাঙ্ককে একটি পাথর দিয়ে দেয় এবং তাকে বলে দূরে একটি জঙ্গলে ক্যাবিন রয়েছে, সে যেন সেখানে লুকিয়ে থাকে। টাউনের নতুন যে পরিবার এবং জেড এসেছে তারা কোথায় থাকবে সেটি কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। তো ফাদার এবং বাকি টাউনের মেম্বাররা মিলে সেখানেই সিদ্ধান্ত নিচ্ছে। তারা সামনে পাথর রেখেছে আর ফুল রেখেছে। ফুল নেওয়া মানে কলোনি হাউসে থাকা এবং পাথর নেওয়া মানে টাউনে থাকা। তাদের মাঝে তখন ফ্র্যাঙ্ক চলে আসে। ফ্র্যাঙ্ককে তো শেরিফ একটি পাথর দিয়েছিল আর বলেছিল দূরে কোথাও যেতে, কিন্তু ফ্র্যাঙ্ক চলে যায় না। সে যা করেছিল তার শাস্তি পাওয়ার জন্য সে রাজি। শেরিফ তো চাইছে সবাইকে প্রোটেক্ট করতে, যেন টাউনের সবাই ভালো থাকে। জেড এসব দেখে সেখানে খুব হাসাহাসি করছিল। তখন শেরিফ তাকে একটি অপশন দেয় সে আসলে কোথায় থাকতে চায়। তখন সে টাউন চুজ করে। এরপর ক্যানি এসে তাকে নিয়ে যায়। এরপর টেবিথা, জিম, ইথান তারা সবাই টাউনে থাকবে, আর জুলিয়ান চুজ করে সেই কলোনি হাউস। এটি দেখে ট্যাবিথা তো খুব রেগে যায়। সে তখন কলোনি হাউস চুজ করতে চায়, কিন্তু এটি আর করা যাবে না, কারণ একবার সিদ্ধান্ত নেওয়ার পরে সেটি আর চেঞ্জ করা যায় না। তখন শেরিফ তাদেরকে আশ্বস্ত করে যে তার ছেলে অ্যালিস সেখানে রয়েছে, সো জুলিও সেখানে ভালো থাকবে। ক্যানি জেডকে নিয়ে যায় তার বন্ধুর মৃতদেহ দেখানোর জন্য, এবার যদি সে একটু সিরিয়াস হয়। জেড এবার শান্ত হয়ে যায়। তো জেড এখন ক্যানি এবং তার মায়ের সাথেই থাকবে। ফ্র্যাঙ্ককেও এখন বক্সে বন্ধ করে রাখা হচ্ছে। রাত হলে সেই ক্রিয়েচারগুলো সেই বক্সের কাছে আসে। তাদের মুখে ছিল ক্রিপি হাসি। এরপর বোঝাই যাচ্ছে ফ্র্যাঙ্কও আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। জুলিয়া ঘুমিয়েছিল। ভিক্টর তখন তার ছবি আঁকছিল। ছবিটি আঁকা শেষে জুলিয়াকে দিয়ে সে চলে যায়, আর তখন আরেকটি মেয়ে এসে তার বালিশটি নিয়ে যায়। জুলিয়া তাকে বলে তার পরা যে টি শার্টটি রয়েছে তারও এইরকম টি শার্ট রয়েছে। তখন মেয়েটি বলে তার ব্যাগ থেকেই সে এই টি শার্টটি নিয়েছে। কলোনি হাউসে সবাই সবার জিনিস শেয়ার করেই পরে, এটি তো জুলিয়া জানতো না। জুলিয়ার অনেক মন খারাপ হয়। শেরিফও চলে যায় সেই বক্সটি পরিষ্কার করার জন্য। সারাও চলে যায় ডায়নারে গিয়ে দেখতে পায় ক্যানির মা সেখানে বসে কাঁদছিল, আর সারাকে দেখে সে কান্না থামিয়ে একটু নর্মাল হওয়ার চেষ্টা করে। অন্যদিকে টেবিথা এত কিছু দেখে সেও কান্না করছে। জিম তখন তাকে সান্ত্বনা দিলে তখন এথেন চলে আসে। তখন জিম এথেনকে নিয়ে ডায়নারে চলে যায় নাস্তা করার জন্য। যাওয়ার সময় শেরিফকে দেখতে পায় সেই মৃতদেহটি নিয়ে যেতে। তখন এথান জিজ্ঞাসা করে সে কি নিয়ে যাচ্ছে। তখন শেরিফ জানায় চার্চের জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছে সে। তো যাই হোক, তারা ডাইনারে গিয়েছে প্যানকেক খাওয়ার জন্য। জেড ক্যানিকে নিয়ে সেই আন্ডারগ্রাউন্ডে এসেছে।
আসার পরে তারা দেখতে পায় সেই চিহ্নটি নেই। জেড কিন্তু এর আগে উপরে একটি চিহ্ন দেখেছিল আর সেখানে একটি মৃতদেহ দেখেছিল। আজকে সেগুলোর কিছুই নেই। তখন কেনি তাকে অন্য কোথাও নিয়ে যায় কিছু একটা দেখানোর জন্য। কেনি কিন্তু তার কথা একদমই বিশ্বাস করেনি, কারণ জেড আগে থেকেই নেশা করে, আবার অনেক আবোল তাবোল কথা বলছিল। মিসেস লিও অর্থাৎ ক্যানির মা, সে ইথানের জন্য প্যানকেক বানিয়ে দিয়েছে। ছোট ইথান মনে করছে তারা এখন থেকে এখানেই থাকবে, আর এটি একটি অ্যাডভেঞ্চারের মতো। সে তো গল্পের বই পড়ে, তার গল্পের বইয়ে ছিল একটি নোমান নামে ক্যারেক্টার। সেই নোমান একটি পুকুরের কাছে যায় মূল্যবান সম্পদ খোঁজার জন্য। এই নোমান নামে ক্যারেক্টারটি যদি বাড়ি ফিরতে চায় তাহলে তাকে কাউকে বাঁচাতে হবে। ইথান মনে করছে তাদেরও এটা করা উচিত। কাউকে যদি তারা বাঁচিয়ে দেয় তাহলে তারা বাড়ি ফিরে যেতে পারবে। এই কথা শুনে তখন জিম ওয়াশরুমে চলে যায়, আর তখনই ইথানের সাথে ভিক্টর দেখা করতে চলে আসে। ভিক্টর সাদা ড্রেস পরা সেই ছেলেটি ড্রয়িং করেছিল, সেটি ইথানকে সে দেখায়। ইথান তখন বলে সে এই ছেলেটিকেই দেখেছিল। তার মানে ভিক্টরও এই ছেলেটিকে দেখেছে, আর এই ছেলেটি সত্যি সত্যিই রয়েছে। তখনই জিম এসে ভিক্টরকে এখান থেকে বের করে দেয়। এরপর টেবিথা জুলিয়ার সাথে দেখা করতে চলে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে আসলে টেবিথা আর জিম ডিভোর্স নিত, আর ডিভোর্সের আগে তারা ট্রিপে এসেছিল। ডিভোর্স নেওয়ার কারণ হচ্ছে তাদের আরেকটি সন্তান থমাস, সে মারা গিয়েছে, আর সেটি থেকেই টেবিথা প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিল, যার কারণে এথান আর জুলিয়ার উপরে সে বেশি একটি খেয়াল রাখতে পারেনি। জুলিয়ার এর জন্য তার মা বাবার উপরে একটু রাগ। কেনি জেডকে বোঝানোর চেষ্টা করছিল ম্যাপ দেখিয়ে তারা এক একটি দেশে ছিল, আর সেই দেশ থেকে তারা একটি জায়গায় এসেছে। এটা তো কোনোভাবেই সম্ভব ছিল না। এমনও হতে পারে তারা ট্রান্সপোর্ট হয়ে গিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। যাই হোক, দেখা যাবে সামনে কি হয়। ক্যানি তো জেডকে বোঝানোর চেষ্টা করছে যা হচ্ছে মেনে নিতে, কারণ এখানে সবচেয়ে বড় শত্রু সেই ক্রিয়েচারগুলো না, মানুষের নিজের মস্তিষ্কই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। কারণ সে যদি নিজেকে এই জায়গায় অ্যাডপ্ট করে নিতে না পারে, সে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। কেনির পাশে একটি রেডিও ছিল, সেই রেডিওটি হঠাৎ করে একটু বেজে ওঠে, এরপরে থেমে যায়। জেড এটি দেখে সেই রেডিওটি নিয়ে চলে যায়। হয়তোবা সে কোনো প্রুফ খোঁজার চেষ্টা করছে, বা রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। অন্যদিকে টেবিথা আর জিম ঝগড়া করছিল। ইথান তো ঘরের ভিতরে ছিল, তখন তার সাথে ভিক্টর দেখা করতে আসে। সেই সাদা ড্রেস পরা ছেলেটাকে ভিক্টর কিন্তু দেখতে পেত। মাঝখানে সেই ছেলেটাকে দেখা যায়নি। ইথান আসার পর থেকে ইথানও আবার ওই ছেলেটাকে দেখছে। তো ভিক্টর তাকে বলে তারা দুইজন মিলে সে ছোট বাচ্চাটিকে খুঁজতে যাবে। তারা দুইজন কাউকে কিছু না জানিয়ে জঙ্গলের দিকে চলে যায় সেই ছোট বাচ্চাটিকে খোঁজার জন্য। ফাদার শেরিফের সাথে দেখা করতে আসে। আসলে এত মৃত্যু হওয়ার পরে শেরিফের অবস্থা ভালো না, সে নিজেকে দোষ দিচ্ছে। তখন ফাদার তাকে বলে সে যেন নিজেকে দোষ না দেয়, টাউনের মানুষেরাও ভয় রয়েছে। এই সময় শেরিফ যদি তাদের পাশে না থাকে, তাদেরকে মোটিভেট না করে, তাহলে তারা ভেঙে পড়বে। তাই এখন তার উচিত হবে এইসব মৃত্যুর শোক না করে তাদের পাশে থাকা। ভিক্টর আর ইথান তো গিয়েছে সেই জঙ্গলে ছেলেটিকে খোঁজার জন্য। ভিক্টরই কিন্তু সর্বপ্রথম এই টাউনে এসেছিল, আর টাউনে আসার পরে সেই ছেলেটাকে দেখতে পায়। জঙ্গলে হাঁটতে হাঁটতে তারা সেই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটিকে দেখে তার পিছু করে। পিছু করতে করতে তারা একটি গাছের সামনে আসে। সেই গাছটি সবকিছু টেলিপোর্ট করতে পারতো। তারা একটি পাথর ফেলে দেখে সেই পাথরটি আশেপাশে আবার চলে আসে। এখানে মানুষও যেতে পারবে, কিন্তু কোথায় টেলিপোর্ট হবে সেটা এখনও জানা যায়নি। এটি এক এক জায়গায় টেলিপোর্ট করতে পারে। এমনও হতে পারে যে পাহাড়ের নিচে টেলিপোর্ট করে দিল, আবার এমনও হতে পারে অন্য একটি জায়গায় টেলিপোর্ট করে দিল। এরকম আরও অনেক গাছ জঙ্গলে রয়েছে। সেই গাছটির সামনে আসলে ভিক্টর কিছু ভিশন দেখতে পায়। ভিশনে সে দেখে সেই ছেলেটিকে। ইথানকে বাসায় না পেয়ে টেবিথা আর জিম জঙ্গলে এসেছিল তাকে খোঁজার জন্য। তখনই তাদের সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে তাড়ানোর জন্য ভিক্টর আকাশের দিকে একটি গুলি ছুঁড়ে মারে, আর কুকুরটি তখন চলে যায়। ভিক্টরের সাথে ইথানকে দেখে জিম প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার কাছে যেহেতু গান ছিল এর জন্য সেখানে আর তাকে কিছু বলে না। ভিক্টর বাসায় গিয়ে সেই ড্রয়িংগুলো চেক করলে সে দেখতে পায় ড্রয়িংগুলোর মধ্যে সেই কুকুরটিও ছিল। ভিক্টর যেগুলো দেখে সেগুলো সে ড্রয়িং করে রাখে, যেন সেটি পরে সে মনে করতে পারে কোথায় দেখেছিল। যাই হোক, আবারও ভিশন চলে যায় অতীতে। সে সকালে একটি আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে দেখতে পায় পুরো টাউনের মানুষকে কেউ নির্মমভাবে হত্যা করেছে, আর সেখানে ছিল সেই ছোট বাচ্চাটি। সেই বাচ্চাটির সাথে আবার সেই কুকুরটিও ছিল। জিম তো শেরিফের কাছে গিয়ে ভিক্টরের নামে কমপ্লেন দিয়ে দেয়, এই যে তার ছেলেকে সে কিডন্যাপ করেছে, জঙ্গলে নিয়ে গিয়েছিল, ইভেন তার লাঞ্চ বক্সে একটি গানও রয়েছে।
শেরিফ বলে সে সেই ব্যাপারটি দেখবে। তখন সে জিমকে বলে আজকে খাওয়া দাওয়া তার সাথেই করতে। তারা আসার পর থেকে সবাইকে ভালো মতো চেনে নেয়, তো এক হিসেবে পরিচয়ও হয়ে যাবে আর কিছু কথা ডিসকাসও হয়ে যাবে। কলোনি হাউসে জুলিয়াকে ফাতেমা আর অ্যালিস মিলে সারপ্রাইজ দেয়। তারা তো সবাই একসাথে থাকে, তাদের নিজের কোনো বেড নেই, তো অ্যালিস আর ফাতেমার রুমে তার জন্য একটি বেড দেওয়া হয়। শেরিফ জিমের পরিবারের সাথে ডাইনারে লাঞ্চ করছিল, তখনই তাদের সামনে যে একটি রেডিও ছিল সেই রেডিওটি হঠাৎ করে গান বেজে ওঠে। এটা নাকি এই জায়গায় মাঝে মাঝেই হয়ে থাকে, কিন্তু কিভাবে হয় সেটাও তারা জানে না। সারা সেখানে তাদেরকে খাবার সার্ভ করছিল আর তার হাতে হঠাৎ করে ব্যথা অনুভব করে। হাতের দিকে তাকালে দেখা যায় মনে হচ্ছিল চামড়ার নিচে কোনো পোকামাকড় ঘোরাঘুরি করছিল, আর সেখানে লেখা ওঠে কিল দ্য বয়, অর্থাৎ সেই ছোট বাচ্চাটিকে মেরে ফেলতে বলছে। এরপরে সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আবার কলোনি হাউসে ভিক্টর আগে থেকে অনেকগুলো কবর খুঁড়েছে। তখন ডোনা এসে তাকে জিজ্ঞাসা করে সে কি করছে। তখন ভিক্টর বলে সে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে, হয়তোবা টাউনে এবার ভয়ানক কিছু হবে। আর এখানেই শেষ হয়ে যায় 4 নম্বর এপিসোড। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।